আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু, বছরে সাশ্রয় হবে 200 কোটি টাকারও বেশি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারে থাকবে শুধু প্রতীক, থাকছে না প্রার্থীর নাম। চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা, সব সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে জাতির আগামীর অগ্রযাত্রায় শক্তি ও সাহস যোগাবে, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার আশাবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক, হয়নি যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত। এবং ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলায় বোর্নমাউথকে 4-2 গোলে হারিয়েছে লিভারপুল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশের ইতিহাসে এই প্রথম চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। এতে দেশের জ্বালানি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। সকালে সফল প্রাক কমিশনিংয়ের পর চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পৌঁছাবে মাত্র 12 ঘণ্টায়। বছরে সাশ্রয় হবে 226 কোটি টাকা। রিপোর্ট সুমন মাহমুদের। দেশের ইতিহাসে প্রথম চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এতে দেশের জ্বালানি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহকালে জিরো সিস্টেম লস অর্জিত হওয়ার রেকর্ড সৃষ্টি হয়েছে। সকালে সফল প্রাক কমিশনিংয়ের পর চট্টগ্রামের পতেঙ্গায় গুপ্তাখালে পদ্মা অয়েল কোম্পানির ডিসপার্স টার্মিনালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, 250 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হলে তেল পরিবহন বাবদ বছরে সাশ্রয় হবে অন্তত 226 কোটি টাকা। এই পাইপলাইন দিয়ে ঢাকা প্রান্তে মূলত ডিজেল পরিবহন করা হবে। তো এখন এই পাইপলাইন হয়ে যাওয়ার ফলে এটা মাত্র 4 ঘন্টায় চট্টগ্রাম থেকে গোদাইলে পৌঁছে যাবে। তো এই প্রকল্প বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এটা আমাদের পদ্মা পেট্রোলিয়াম লিমিটেড এবং করেছে, এবং এইটা মূল কাজটা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। প্রকল্পটা কিন্তু 2018 সালে নেওয়া হয়েছিল, কিন্তু নানা কারণে এটা বাস্তবায়ন করা যায় নাই। বাট এখন আলহামদুলিল্লাহ যে এই প্রকল্পটা এখন বাস্তবায়িত হয়েছে, এবং এই প্রকল্পটাকে চলমান রাখার জন্য একটা নতুন কোম্পানি ক্রিয়েট করা হয়েছে। আগে তো আপনাকে এই তেল পরিবহনের জন্য জাহাজ কোম্পানিকে ভাড়া দিতে হতো, তারপরে ট্যাঙ্কারকে ভাড়া দিতে হতো। তো সেটার পরিমাণ 324 কোটি টাকার মতো। তাহলে এখন আপনার সেটা লাগবে না। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বার্ষিক খরচ হয় 326 কোটি টাকা। একই পরিমাণ তেল পাইপলাইনে সরবরাহ করতে খরচ হবে কেবল 90 কোটি টাকা। এছাড়া সিস্টেম লস এবং দুর্নীতি ঠেকানোর মাধ্যমেও কোটি টাকা সাশ্রয় হবে। তবে সাশ্রয় অর্থের পরিমাণ বেড়ে বছরে দাঁড়াবে 2,500 কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের নির্মাণে 250 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত। পাইপলাইনটি 22টি নদী ও খাল অতিক্রম করেছে এবং এর সঙ্গে 9টি স্টেশন ও আধুনিক ডিপো নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। তবে এক্ষেত্রে তাদের ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রার্থীর নাম থাকবে না। পাশাপাশি দেশে যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন তাদেরও ভোটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আফরিন জাহানের রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছিলেন তারা। তারই ফলশ্রুতিতে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা। আমরা ওই প্রতীক সম্বলিত সবটাই দিয়ে দেবো ওনরা, এবং প্রতীকের পাশে আমরা একটা স্পেস করে দেবো, এবং সেটা আমরা খামগুলান দিয়ে দেবো। সেই ফিরতি খামে এসে পৌঁছে দেবে রিটার্নিং অফিসারের কাছে। তার মানে উনি যে কনস্টিটিউয়েন্সির ভোটার, সেই কনস্টিটিউয়েন্সি রিলেটেড এটা আমরা যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমরা এই তথ্য নিয়ে নেবো, আমরা খামগুলানও রেডি করে দেবো, যাতে আমরা অনেকে আবার নতুন করে এটা চর্চা করতে না হয়। উনি সেটা পাঠিয়ে দেবেন। রিটার্নিং অফিসার এটা নির্ধারিত সময়ে খুলে ভোট গণনায় অন্তর্ভুক্ত করবেন। আমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটা করছি, এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। শুরুতে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তা সূচক, পোস্টাল ভোটিং ব্যবস্থা, অনলাইন ইন্টারনেট ভোটিং ব্যবস্থা এবং প্রক্সি ভোটিং পদ্ধতিকে নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষে কমিশন সিদ্ধান্ত নেয় পোস্টাল ভোটিং ব্যবস্থায় ভোট নেয়ার পাশাপাশি দেশে যারা নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন তাদেরও এবার ভোটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। যদিও আইনে বিষয়টি ছিল, তবে এতদিন সেটির বাস্তব প্রয়োগ দেখেনি কেউ। দেশের ভিতরে যারা নির্বাচনী প্রচার কাজে থাকে, আইনি হেফাজতে আছেন এরকম ব্যক্তি, এনরা যেহেতু ইলেকশন অংশগ্রহণ করতে পারেন না ভোট কেন্দ্রে, তাদের জন্যও আমরা একটা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট, এই একই পদ্ধতি, কিন্তু বিদেশে যারা আছেন তারা, পাশাপাশি দেশের ভিতরে যারা আমরা যারা নির্বাচনের সময় আমি হয়তো ভোটার যে জায়গায় কিন্তু আমি সেখানে তো ভোটার থাকছে না, কারণ আমি আমার কর্মস্থলের থাকতে বাধ্য হচ্ছি, এবং নির্বাচনের সময় তো আমি বেরোতেও পারছি না আমার দায়িত্বের আওতায়, সেটার জন্য এটা করা হচ্ছে। এবং এটাও রেজিস্ট্রেশন পদ্ধতি, আবেদন করব ইত্যাদি ইত্যাদি। তবে এটার সময়সীমা অল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে এবার। দেশের মোট ভোটারের 10% বেশি প্রবাসী হলেও তাদের ভোটাধিকার নিশ্চিতে কখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রথমবারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন তাতে খুশি প্রবাসীরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। আজ সনাতন হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী। চট্টগ্রাম সহ সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করছে। এই উপলক্ষে সকালে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বের করা হয় মহাশোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে সম্পৃক্ত থেকে জাতির আগামীর অগ্রযাত্রাকে শক্তি ও সাহস যোগাবে। উপদেষ্টা আগামী দিনে নির্বাচিত সরকার সনাতন ধর্মীদের ন্যায্য দাবি দাওয়া পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর.কে. দাস রূপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শঙ্কর সেন গুপ্ত, সাধারণ সম্পাদক ডাক্তার রাজীব বিশ্বাস, পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে নগরীর জে.এম. সেন হল প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, আগামীর চট্টগ্রাম শহর হবে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের নিরাপদ শহর। হিন্দু ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজধানী সহ সারা দেশে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত ছোঁয়াচে জ্বর। সেই সাথে দেখা দিচ্ছে সর্দি, কাশি, অ্যালার্জি, শরীরে প্রচণ্ড ব্যথা, ডায়রিয়া, বমিসহ নানা উপসর্গ। চিকিৎসকরা বলছেন এসব উপসর্গ 3 থেকে 5 দিনের মধ্যেই সেরে যায়।
তাই আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত বিশ্রাম, হালকা খাবার গ্রহণ ও পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াও ওষুধ না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। একদিকে তাপমাত্রা বৃদ্ধি, অন্যদিকে থেমে থেমে বৃষ্টিপাত, এমন অবস্থায় হাসপাতালগুলোতে বেড়েছে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, অ্যালার্জি, শ্বাসকষ্ট, তীব্র শরীর ব্যথা, ডায়রিয়া সহ নানা উপসর্গে। চিকিৎসকরা বলছেন এটি নতুন কোনো ভাইরাস নয়, এটি ইনফ্লুয়েঞ্জার লক্ষণ। 4 দিন 5 দিন যাবত জ্বর, দিনে মোটামুটি ভালোই থাকে, রাত হলে এই জ্বরটা বেড়ে যায়। জ্বর থেকে এই ইফেক্টগুলো হয়েছে আর কি। হ্যাঁ, নর্মালি আদার্স কিছু নয়, কিন্তু হাত পা এবং মুখটুক ফুলে গিয়েছিল। হ্যাঁ, তো ওটাই একটু বড় প্রবলেমে ছিলাম যে এটা আদার্স কোনো প্রবলেম কিনা। আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন। এক পরিবারের কেউ আক্রান্ত হলেই পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। হাঁচি কাশির মাধ্যমে বেশি ছড়ায় বলে এটি ছোঁয়াচে। এই বৈশ্বিক তাপমাত্রা, আমাদের যে খাদ্যের ভেজাল, আমাদের শরীরের যে কার্যক্ষমতা বা শরীরের যে অ্যাক্টিভিটি কমে যাওয়ার, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া ভাইরাসের যে সংক্রমণ, এই সংক্রমণটা সহজে আমাদেরকে কাবু করে ফেলছে, যার কারণে রোগের যে বৈচিত্র্য বেড়ে যাচ্ছে এবং রোগের যে আপনার মাত্রাও বেড়ে যাচ্ছে। তো যার কারণে আমরা এই রোগগুলা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। জ্বর হলে আগে যেমন হয়তো 3 দিনে চলে যেত, এখন কিছু কিছু জ্বর 3 দিন কেন 5 দিন 7 দিনেও যায় না। তাই আতঙ্কিত না হয়ে হালকা খাবার, বিশ্রাম আর পরিচ্ছন্নতার উপর নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর হচ্ছে যে সেটা ইনফ্লুয়েঞ্জার কারণেও হতে পারে। নতুন কোনো ভাইরাস আসছে, এটা আমাদের নজরদারিতে এখন পর্যন্ত ধরা পড়েনি। এখানে আসলে আতঙ্কিত হওয়ার থেকে যখন জ্বর হবে তখন জ্বরের রোগীকে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খাওয়ানো কিংবা বেশি অসুস্থতা বোধ করলে ডক্টরের পরামর্শ নেওয়া, এই কাজগুলোকে চালিয়ে যেতে হবে। ভাইরাস জ্বর সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যেই সেরে যায়, তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আজ নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দীর্ঘায়ু করুন, শতায়ু করুন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন। আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ। সুতরাং সবাইকে অনুরোধ করব, সব গণতান্ত্রিক শক্তি, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। আলাস্কার অ্যাঙ্করেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ হলেও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। প্রায় 3 ঘণ্টার আলোচনার পর যৌথ বিবৃতিতে দুই নেতা সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেও কোনো প্রশ্ন নেননি। ট্রাম্প দাবি করেছেন পুতিনের সঙ্গে তিনি কিছু ভালো অগ্রগতি করেছেন, কিন্তু সেই অগ্রগতির প্রকৃত চিত্র কি সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। তবে পুতিন সংকটের কারণ পর্যালোচনার উপর গুরুত্ব দেন। বিস্তারিত শাবনা স্মৃতির প্রতিবেদনে। প্রায় 3 ঘণ্টার বৈঠকের পরও আলাস্কায় কোনো সমঝোতা হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকের পর বললেন, চূড়ান্ত চুক্তি না হলে আসলে কোনো চুক্তি নেই। অর্থাৎ আলোচনার ফল দাঁড়ালো যুদ্ধবিরতি নয়, শান্তি নয়, কেবল অস্পষ্ট বার্তা। ট্রাম্প দাবি করেছেন কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট তথ্য না দেয়ায় তা রয়ে গেল কেবল বিশ্ব কল্পনার মধ্যে। Great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. সংবাদ সম্মেলনে দীর্ঘ বক্তৃতা দিলেন পুতিন, আর সেই সময় নীরব দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প। বিষয়টি যুক্তরাষ্ট্রের সমালোচনার জন্ম দিয়েছে। আলাস্কা এক সময় রুশ সাম্রাজ্যের অংশ ছিল। এ পটভূমিতে পুতিন যেন নিজ মাঠে খেললেন। была проделана. У нас с президентом Трампом установились очень хорошие прямые контакты. ট্রাম্প কোনো বড় ছাড় দেননি। এটি ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। তবে বড় প্রশ্ন থেকেই গেল, ট্রাম্প কি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবেন? যদিও তিনি বলেছেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে বিবেচনা করবেন। Tough meetings, good meetings. We were অন্যদিকে বৈঠকের সুযোগে পুতিন পেলেন বৈশ্বিক কূটনীতির আলোয় দাঁড়ানোর সুযোগ। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের নেতার পাশে দাঁড়িয়ে নিজ অবস্থানকেই আরও দৃঢ় করলেন তিনি। কিয়েভে এই ব্যর্থ বৈঠককে ভিন্ন চোখে দেখা হচ্ছে। সমঝোতা না হওয়ায় ইউক্রেনের ভূখণ্ড হারানোর ঝুঁকি আপাতত কমেছে। তবে পুতিনের বক্তব্যে আবারও উঠে এসেছে সংঘাতের মূল কারণ। দূর না হলে শান্তি সম্ভব নয়। অর্থাৎ রাশিয়া এখনো ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করতে রাজি নয়। 3 বছরের বেশি সময় ধরে পশ্চিমাদের চাপ সত্ত্বেও মস্কোর অবস্থান অপরিবর্তিত। ফলে শীর্ষ বৈঠক শেষ হলেও প্রশ্ন থেকে গেল, রাশিয়ার হামলা কি চলতেই থাকবে? যুদ্ধ থামাতে পশ্চিমারা যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা পেরিয়ে গেছে কোনো ফল ছাড়াই। হুঁশিয়ারি কার্যকর হয়নি। এখন ইউক্রেনীয়দের কাছে এই বৈঠকের ফলাফল দাঁড়িয়েছে পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার নতুন সুযোগ। শবনাথ স্মৃতি, ভিটিভি নিউজ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 250 জন ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 28 জন। শনিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন মতে অধিকাংশ মৃত্যুই ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এই অঞ্চলে 200 জনের বেশি প্রাণ হারিয়েছে। আজাদ কাশ্মীরে 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর গিলগিট বালতিস্তানে 12 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খুব নাজুক হওয়ায় মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। জিও নিউজ বলছে বেশ কিছু বাড়িঘর ভেসে গেছে, পাশাপাশি একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন মোবাইল ফোনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বন্যা কবলিত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারী দলগুলো আকাশপথে পায়ে হেঁটে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবহার করে বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে, তাতে 5 জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে গত 2.5 মাসে ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনের গাজায় অন্তত 1760 জন নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশো বেশি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ ও ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় গত 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত এসব ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে নিহত হন। তাদের মধ্যে 994 জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF সাইটের আশেপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের পাশে আরও 766 জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। এদিকে শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 23 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তাদের মধ্যে 12 জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল।
চীনের ইউনান প্রদেশে কুনমিং শহরটিতে রয়েছে এশিয়ার বৃহত্তম ফুলের বাজার, যেখানে প্রতিদিন ৬ থেকে ৭ মিলিয়ন ফুল বিক্রি হয়, যার বাজার মূল্য ৭ মিলিয়ন RMB। এখানকার ফুল রপ্তানি হয় বিশ্বের প্রায় ৪০টি দেশে। প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ফুল চাষের মাধ্যমে বাংলাদেশেও এরকম ফুলের বাজার গড়ে তোলা সম্ভব। চীনের কুনমিং থেকে ফিরে খোরশেদ আলমের রিপোর্ট। ফুলের শহর কুনমিং। এই শহরের প্রতিটি রাজপথের পাশে রয়েছে গোলাপ, পিউনি ও চেরি ফুলের বাগান। সারা বছরই কোনো না কোনো ফুল ফুটতেই থাকে এখানে, আর এ কারণেই চ্যাংডাং জেলায় গড়ে উঠেছে এশিয়ার সবচেয়ে বড় ডোনান ফ্লাওয়ার মার্কেট। এটি কুনমিং আন্তর্জাতিক ফুল নিলাম ট্রেডিং সেন্টার নামেও পরিচিত। মানভেদে এখানকার ফুলগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়। সবচেয়ে ভালো মানের ফুল হলো এ গ্রেডের, যার একটির দাম 85 টাকা। প্রতিদিন দুপুরে শুরু হয় নিলাম। ডিজিটাল প্রযুক্তিতে একসাথে ফুল ব্যবসায়ীরা অংশ নেয় নিলামে। প্রতিদিন 6 থেকে 7 মিলিয়ন ফুল বিক্রি হয় এখান থেকে, যার বাজার মূল্য চীনা মুদ্রায় 7 মিলিয়ন RMB। বাংলাদেশ ও কুনমিংয়ের আবহাওয়া যেহেতু একই রকম, তাই বাংলাদেশের অভ্যন্তরে ফুল উৎপাদন করে এরকম ফুলের বাজার গড়ে তোলা সম্ভব। তাদের কাছ থেকে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে যদি বাংলাদেশও চেষ্টা করে, আমরা মনে করি যে এরকম একটা ফুলের বাজার বাংলাদেশে তৈরি করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে তৈরি করা যায়, তাহলে ফুলের যে ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের অভ্যন্তরে এবং আমাদের বিভিন্ন প্রতিবেশী দেশে, সেই চাহিদা মেটানোর জন্য আমরা ফুলের একটা বিশাল বাজার বাংলাদেশে গড়ে তুলতে পারি। কুনমিং ফুলের বাজার চীনের অর্থনীতি ও পর্যটনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই বাংলাদেশও ফুল চাষের মাধ্যমে দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পারে। খোরশেদ আলম, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রকৌশলী প্রবাল রক্ষিতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, চট্টগ্রামে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, সিএমপির উপ কমিশনার আলমগীর হোসেন, সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ফেনীর সোনাগাজীতে বন্যার পানিতে বিলীন হয়ে যাওয়া মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং সোনাগাজী উপজেলায় নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সোনাগাজী সমিতি চট্টগ্রাম আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় ছোট ফেনী নদীর ওপর নির্মিত মুসাপুর ক্লোজার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর ফলে সোনাগাজী উপজেলার চর দরবেশ, চর মজলিশপুর, বাগাদানা, নবাবপুর ইউনিয়ন সহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শামসুল হক, শেখ সাজ্জাদুল হকের সভাপতিত্বে এবং নুরুল আফসার তৌহিদ ও আবু আহমেদ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সৈয়দ রবিউল হক, কাজী MA হান্নান জিলানি, সাইফুল আলম, জাকিয়া সুলতানা, অ্যাডভোকেট আব্দুল ওহাব, আবু আহমদ মিয়া এবং জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। মানববন্ধনে সোনাগাজীর স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৩ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত ১২টা ২৮ মিনিটে, ভাটা সকাল ৬টা ৪৩ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর ১টা ২৮ মিনিটে এবং ভাটা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।